হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছে বন্ধুরা, আমিও বেশ আছি। আজকে রান্না বসাতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি শুধু ভাত করে রেখে দিয়েছিলাম, তারপরে কেন জানি না, ওই যে বলছি না কদিন ধরে শরীরে একটা অলসতা, কোনো কিছু কিছু যেন ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। এমনি কোনো সমস্যা না, কিন্তু জাস্ট আমার কিছু ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কোথাও বেড়াতে যাই, কোথাও অলস সময় কাটাই, কোনো কাজ না থাকুক, মানে কেউ একটা খেতে দিয়ে যাবে, খিদে পাচ্ছে মাঝে মধ্যে, এবারে কেউ একটা খেতে দিয়ে যাবে, ব্যাস ওতে। এই আপাতত ভাবলাম রান্না করব আজকে, না মাছের ঝোলটা একটু অন্যরকম করে করব ভাবলাম, তোমাদের সাথে এখন থেকেই ব্লগটা শেয়ার করি। মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করার খুব ইচ্ছা। দেখো কাতলা মাছ তো আমরা অনেক রকমভাবেই করি, কখনো কখনো করতে করতে একঘেয়ে লাগে। দেখো আজকের রেসিপিটা হয়তো তোমাদের একটু নতুনত্ব লাগবে, আর রান্নাটাও ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আগে রান্নাটা আমি শুরু করে দিই, কারণ 1:30 বেজে গেছে। আয়ুষ্মানের 2টোর সময় ছুটি, এসে ভাত খেতে চাইবে, তো করতে হয়ে যাবে বেশিক্ষণে ব্যাপার না। ভাত তো হয়ে গেছে, রান্না করতে খুব বেশিক্ষণ লাগবে না। আর আমি না সব কিছু কেটে কুটে গুছিয়ে নিই আগে। এই এই যে এখানে আলু কেটেছি, আলুটা দেবো না ভাবছি। আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, এখানে মাছের মধ্যে নুন হলুদ সব মাখানো আছে। এদিকে একটু উচ্ছে আর আলু কেটে রেখে দিয়েছি, এটা ভাজা করব। আর এই যে সর্ষের দিয়ে, এই সর্ষে না, এটা হচ্ছে তোমার রসুন আর আদা, এটা একটা মশলা বানাবো। এই দেখি কিভাবে করি সেটা তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। অনেকেরই বাড়িতে দেখবে কাতলা মাছ, রুই মাছ এগুলো বেশি আসে অন্যান্য মাছের তুলনায়। বিশেষ করে যাদের মাসে মানে সপ্তাহে একদিন হয়তো বাজার করার নিয়ম বা সময় পায় না, তারা বেশিরভাগ ক্ষেত্রে এই মাছগুলো এনে রাখে, আর একঘেয়ে লাগে না খেতে ভীষণ। তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে করি। বেশ অনেকটা মতন আমি রসুন নিয়ে নিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হামানদিস্তাতে। এটাকে আগে কিন্তু শুকনো খোলায় ভেজে নিলাম আমি। একসাথে এই সাদা সর্ষেটা দেওয়া যেত, আমি না ঘরে এখন বেশিরভাগ ক্ষেত্রে সাদা, যদি সর্ষে দিই তাহলে সাদা সর্ষেটাই দিই, গ্যাস অম্বলটা কম হয়। কালকে এক বন্ধু বলছে যে তোমাদের ওখানে সাদা সর্ষে পাওয়া যায় না, কেন পাওয়া যায় না আমি ঠিক বুঝলাম না। হয়তো তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো হয়তো, অথবা তুমি যদি ইয়েলো মাস্টার্ড বলে মানে অনলাইনে সার্চ করো, পেয়ে কিন্তু যাবে, পাওয়ার কথা অ্যাটলিস্ট। তো যাই হোক, ওই সর্ষে নিলাম, কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন বেশ অনেকটা পরিমাণে শুকনো খোলায়, মানে কড়াইয়ের মধ্যে আগে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। বেশ একটা কালচে দাগ হয়েছে রসুনের ওপর, তবে খুব একটা কালচে দাগ হলে কিন্তু হবে না, তাহলে পোড়া পোড়া স্বাদ এসে যাবে। সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে হামানদিস্তার মধ্যেই আমি ভালো করে থেতো করে নিচ্ছি। আর অনেকে হামাল দিস্তা বলে, অনেকে হামানদিস্তা বলে, দুটোই বলা যায়, তাই আমি একটু সংশোধন করে নিলাম আর কি নিজেকেও। এবার ওটাকে একটু কুটে নিয়েছি, খুব বেশি পেস্ট করবার দরকার নেই, ওটা একটু মানে একটু দারদারা টাইপের হবে, তাহলেই ভালো হয়। আর আমি অল্প তেলের মধ্যে 4 পিস মাছই ভাজবো, অল্প তেলের মধ্যে যতটা তেলে আর কি রান্না করব সেই অনুযায়ী আমি মাছটা ভেজে নিয়েছি। একটু মানে ভালো করে ভেজেছি, খুব শক্ত করেও না, খুব কড়া করে বা কালচে করেও না, আবার খুব কিন্তু মানে যে নরম থাকবে ভেতর থেকে সেরকমও না। বেশ একটা সুন্দর, মানে এই মাছ ভাজাটা দিয়ে তুমি এমনি ঘি দিয়ে ভাত দিয়ে মেখেও খেয়ে নিতে পারবে। এই রকম পর্যন্ত মাছটাকে ভেজে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে দেখতেই পাচ্ছ, আমার রান্নাটা হয়ে গেলে তারপরে বলবে যে এই অল্প তেলে আদৌ মাছের ঝোল হয় কি না। একটু সময় লাগে, কষাতে সময় লাগে। দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে, কাঁচা লঙ্কা আর দিলাম না, এখনকার লঙ্কাগুলো এমনিই প্রচণ্ড ঝাল, আমি 2টো লঙ্কা অলরেডি থেতো করে নিয়েছি। কালো জিরেটা দিয়ে বেশ একটু সুন্দর গন্ধ আসার পর একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা এখানে অল্প অ্যাড করেছি। আমি বেশ একটু বেশি করেই কেটেছিলাম, কিন্তু অতটা লাগবে না বলে আমি অল্প করেই কাটলাম। দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটার মধ্যে হালকা লবণ দেবো যাতে তাড়াতাড়ি গলে যায়, আর যেহেতু অল্প তেল তো এগুলো একটু কষতে কিন্তু বা নরম হতে সময় লাগবে। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু রান্নাটা হবে না, হাই ফ্লেমে করতে গেলে স্বাদ আসবে না। এরপর অল্প আমি সামান্য, একদম সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে নিচের দিকে ধরে ধরে না যায়, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যায়। তো এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে টমেটো একদম নরম হয়ে যায়। তোমরা এইভাবে মাছের ঝোলটা অবশ্যই করে দেখো, ঘরের সবাই খুব ভালো খাবে। তো এই পর্যন্ত বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। এরপরে যেই মশলাটা আমি থেতো করে রেখেছিলাম সেইটাকে দিয়ে
খুব ভালো করে কষাবো। সামান্য হাত ধোয়া জল দিয়ে দিলাম, আর হাতে করেই যেহেতু মশলাটা তুলেছি ওই জন্য হাতে লেগে গেছিলো, যেহেতু জল ছাড়া মশলাটা আমি থেতো করেছি তো ওই জন্য একটু মাখা মাখা মতন হয়ে রয়েছিল। ওটাকে দিয়ে এখন কষাবো। কোনো এখানে গুঁড়ো মশলা যাবে না, শুধুমাত্র যাবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। বাকি এখানে কোনো গুঁড়ো মশলার স্বাদের প্রয়োজন নেই, কারণ রসুন আর কালো জিরের যে একটা আলাদা স্বাদ আছে, গন্ধ আছে, সেটাই হবে এই কাতলা মাছের মেন মানে স্বাদ। আর কি বলো তো, কাতলা মাছের পেটিতে অনেক সময় একটু গন্ধ লাগে না, একটা দেখবে আস্তে আস্তে অনেকে যারা মাছ খেতে খুব একটা ভালোবাসে না তাদের লাগে, আবার পেটি ছাড়া অনেকে খেতেও পারে না বেশি কাটার জন্য। তো সেক্ষেত্রে এইভাবে করে দেখো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ এখন কষালাম। তোমাদের যদি মনে হয় যে অনেকে আবার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তো 2-4 দানা চিনি দিতে পারো, কিন্তু এই রান্নাটা একটু মিষ্টি দিলে ক্ষতি নেই, তবে আমি কোনো রকম দিইনি চিনি এখানে। এরপরে এটা দেখো কষে কষে, যেহেতু এখানে তেল কমে রান্না করি, দেখবে মশলা পুরো উঠে আসবে, মানে কড়াই থেকে লেগে তোমার খুন্তিতে উঠে আসবে, তখন বুঝবে তোমার মশলাটা একদম কষানো হয়েছে। এরপরে পরিমাণ মতন আমি গরম জল অ্যাড করব, কিন্তু কোনোভাবেই ঠান্ডা জল অ্যাড করব না। রান্নাটা হয়ে গেলে দেখবে নিজে থেকেই কতটা তেল ছেড়ে যাবে, কেউ বলবে না আমি অত অল্প তেলে মাছ ভাজা থেকে শুরু করে মাছের ঝোল রান্না করেছি। স্বাদে গন্ধে কোনো অ্যাঙ্গেল থেকেই কিন্তু টেস্ট কম হবে না। এখন বারে বারে অ্যাড দেওয়া হয়। একদিন আমি একটা পোস্টে দেখছিলাম একজন জিজ্ঞেস করছে যে কোন তেল খাওয়া ভালো, সর্ষের তেল না সাদা তেল না অলিভ অয়েল। একজন বলেছে সাধারণত অলিভ অয়েল বা সর্ষের তেল হচ্ছে প্রতিদিনের রান্নার জন্য বেস্ট, কিন্তু কোনো তেলই বেশি পরিমাণে খাওয়া উচিত না। একজনের আমি আর্টিকেল পড়লাম, বলছে মাসে 500 তেলে নাকি খাওয়া যায়, যেটা আমাদের মতন বাঙালিদের পক্ষে সম্ভব না। তো লাস্টে এখানে আমি বেশ কিছুটা গোলমরিচ, গোটা গোলমরিচই কিন্তু দিতে হবে, থেতো করে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ একদম ধনেপাতাটা দিয়ে এখন কিছুক্ষণের জন্য আমি আগে ঢেকে রেখেছিলাম, তারপরে আবার একটু চালিয়ে ওটাকে আবার বন্ধ করে রেখে দেবো। তারপরে তোমাদের দেখাচ্ছি, এখানে ওদিকে ডাল বসিয়ে দিয়েছে, মানে ডাল আমার হয়ে গেছে রান্না করা, এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়েছি। আর ওই যে মাছে দেবো বলে যে আলুটা কেটে রেখেছিলাম না, আলুটা কেটে এখন ফ্রিজে রেখে দিলে হতো, ভাবলাম একটু আলুর পকোড়া করে দিই। আমার ছেলেটা তো আবার মাছ খেতে ভালোবাসে না, ওর জন্য আমাকে একটা আলাদা করে কিছু করতেই হয় যাতে একটু খায় মাছটা দিয়ে, মানে টপিং করে করে খায়। তো আলুটা গ্রেট করে নিয়েছি, একটা আদা গ্রেট করে নিয়েছি, কিছুটা ফ্রেশ ধনেপাতা, বারবার ফ্রেশ বলছি, জেপ্টোতে আমি দারুণ ফ্রেশ ধনেপাতা পেয়েছি প্রথমবার, সেই জন্য বারবার ফ্রেশ বলছি আর বলবো। এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা মানে পরিমাণ মতন আর কি বেসন, চালের গুঁড়োটাই দিতে ভুলে গেছি, আমার কাছে ছিল। হলুদ গুঁড়ো দিলাম, আর এটা হচ্ছে আমার বানানো ম্যাজিক ম্যাগি মশলা। আমি লিঙ্ক আমার যে ভিডিওতে আমি শেয়ার করেছি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিজেরা ঘরে বানিয়ে প্লিজ খেও, সব কিছুতে দিও, আমাকে প্লিজ বলবে তোমাদের কেমন লাগলো। এখন এটাকে হাত দিয়ে মাখিয়ে একটা জিনিস দিইনি, কি বলো তো এখানে কমেন্ট করো, পরে আমি বলে দিচ্ছি তোমাদের। এটাকে ভালো করে এখন মাখিয়ে সাইড করে দিই, আগে উচ্ছে আলু ভাজিটাকে আর কি ফাইনাল টাচ দিয়ে নামাই। এটা হলুদ দেওয়া বাকি আছে, শুধু নুনটা আমি আগে দিয়ে ঢেকে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। এখন হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, ওই যে বললাম আমি যেহেতু অল্প তেলে করি, খুব বেশি যে তাড়াতাড়ি হয় তা নয়, একটু টাইম নিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করে এরকমভাবে ভাজি। এবারে এটার লাস্ট একটা টুইস্ট আছে যাতে এই স্বাদটা হয়, উচ্ছে আলুটা কিছুই না, আমি রাঁধুনি ফোড়ন দিয়ে ভাজি। আর এর মধ্যে লাস্টে আমি দিয়ে দিলাম একটু সামান্য চিনির গুঁড়ো ছিল, গোটা চিনিটা শেষ হয়ে গেছে, অল্প একটু মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য চিনির গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আমচুর পাউডার, আর শেষে সামান্য ধনের গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এরপরে প্রথমে ভাবলাম যে একটা ওই ভাজা পোড়ার কড়াইটাই বার করি, তারপরে আবার ভাবলাম সেই তো আমাকেই মাজতে হবে, তার থেকে এই কড়াইয়ের মধ্যে একটুখানি নিয়ে মানে ভালো করে পরিষ্কার করে ওর মধ্যেই বড়াগুলো ভেজে নেব। এই বড়া আমি খাইনি, এটা আয়ুষ্মান আর আশিসের জন্যই মেনলি করেছি, খেতে ইচ্ছা করছিল কিন্তু খাইনি। বেড়াতে নিয়েও যাও, চলো। ও বাবা, শান্তি দিচ্ছে না আমাকে। হ্যাঁ, আমি তো যত অশান্তির মূলে তোমার, একটুখানি এদিক ওদিক বেড়াতে যেতে চাই, তাও তুমি এরকম করে বলো। একটু আধটু এদিক ওদিক বেড়াতেই যাবে, একটু বেড়াতে হয়, একটু নিয়ে যাবে, একটু ফুচকা খাওয়াবে, এই তো আমার চাষ। ইচ্ছে বেশি আমি তোমার কাছে কিছু চাই না। এইটা আশিস যখন খেতে আসে রান্নাঘরে দাঁড়ায়, এই সমস্ত কথোপকথনই হয়। বিকেলবেলা আয়ুষ্মান পড়তে যাবে যখন, আমাকে নিয়ে একটু এদিক ওদিক যাবে, এই সমস্ত কথাবার্তা ওর অ্যাজ ইউজুয়াল না থাকে, সময় হয় না,
আমি এই যেতে পারবো না। এই আর এই যে রান্না যেগুলো করলাম দেখালাম, মাছের ঝোল, ডাল আর বড়াগুলো ভেজে নিচ্ছি। লাস্টে 3টে বড়া আছে, দিয়ে এখন এই গামলাটার মধ্যে আমি আসলে ভাত উবুর দিই, এবার সেটাকে জল ধোয়া করে ওর মধ্যেই মানে বড়াটা ম্যারিনেট করে নিয়েছিলাম, যেইটা দিইনি তখন নুন। সকালের জলখাবারে পরোটা খেলো, পরোটা করে দিলাম, আলু ভাজা করে দিলাম। আর গতকাল আমাদের একাদশী ছিল, যেহেতু তো আমাদের যেদিন একাদশী থাকে, এক সেকেন্ড, যেদিন আমাদের একাদশী থাকে সেদিন না আমি তেল মানে পরোটা লুচি এগুলো খাই না। কেন বলছি, দেখবে তুমি ভাত খেলে আমাদের শরীরটা একটু মানে ঠান্ডা হয়, যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি। একবেলা তুমি দুপুরে দেখবে, তুমি দুপুরবেলা ভাত খেও না, তোমার সারাদিনটা কেমন লাগবে, অস্বস্তি হবে, মনে হবে রাতে একটু ভাত খাই। মানে যাদের ধরো রাতে ভাত খাওয়ার অভ্যেস নেই, যারা রাতে রুটি খান তাদের কথা বলছি। আর যাদের ধরো দেখে বাড়ান মাছ কিনা কমানো আছে, আর যাদের ধরো রাত্রিবেলা রুটি খাও তাদের তো আলাদা হবে। এবার যেদিন ধরো আমরা ভাত খাই না দুপুরে, সেদিন না আমার ভীষণ রাত্রিবেলা ভাত খেতে ইচ্ছে করে। আর সেদিন না গ্যাস অম্বল খুব হয়, আমি খেয়াল করেছি। যেদিন আমাদের একাদশী থাকে, যেহেতু ভাত খাই না, তার জায়গায় সকাল থেকে ধরো রুটি খেলাম বা টক দই খেলাম, যাই খাই না কেন আমার একটু একটু করে গ্যাস হয়। দুপুরবেলা যদি লুচি খাই, লুচি তো আমরা খাওয়া ছেড়েই দিয়েছি, আমি, আমার হাজব্যান্ড, ছেলে খেতে ভালোবাসে, ও আমার বাপের বাড়ি যায় যখন, তখন ও খায়, তখন ওখানে গেলে মা ওকে লুচি করে দেয়। আর আমি তো লুচি মা পাঠিয়ে দেয় অনেক সময়, আমি তাও খাই না। আমি লুচি খাওয়া টোটালি ছেড়ে দিয়েছি, আমার হাঁসফাঁস করে শরীর। আমি মানে এত লোভ সংবরণ করে ফেলেছি এই লুচির ক্ষেত্রে, খুব একটা ইচ্ছা ক্রেভিংও হয় না আমার। পরোটাটা করি খুবই সামান্য তেল দিয়ে, তোমরা তো দেখেছোই, তাও আটার পরোটা করি, একদম হালকা, দুটো খাই আমি, ঠিক পাতলা পাতলা পরোটা দুটো খাই, আমার কোনো ওই জন্য অসুবিধা হয় না। কিন্তু লুচি যদি আমি খেয়েছি রে ভাই, সে আটার লুচি হোক আর ময়দার লুচি হোক, আমার একেবারে মানে নাভিশ্বাস ফেলে দেবে সেই দিন। পুরো যেন মনে হবে সবাইকে ধরে একেবারে দুমাতুম দিয়ে দিই একেবারে। এত ছোট থেকে আছে, আমি ছোটবেলায় এত সমস্যা ছিল না, পরে হয়েছে। ওই যে ওই বলি না, ওই বাথরুমে যাওয়ার সমস্যা নিয়ে, টাইমিংয়ের সমস্যা নিয়েও 15টা বছর, নট আ ম্যাটার অফ জোক। যার সমস্যা ছিল মানে থাকে, সে তো নিজের আলাদা বাথরুম রেখেছে, কিন্তু আমাদের যে আরও আমারও মানে আমার তো সাংঘাতিক, ভগবানের কৃপায় আমার পাইলস টাইলস হয়নি, ভগবানের কৃপায়, অসীম কৃপা। হ্যাঁ দিচ্ছি, যে আমার ওরকম কিছু হয়নি। আমি যে কি নিজের ওপর নিজে অত্যাচার করেছি। এই যে বাংলাদেশ থেকে এক দিদি আমাকে দেখে না, দিদি আমাকে বলে, পায়েল তোমার যখন প্রথম তুমি এই ঘরে বাথরুমটা পেলে, তুমি যে কি খুশি হয়েছিলে, সেটা যে কি সত্যি আমার জন্য ছিল সেটা শুধু আমিই জানি, জানো। বাপের বাড়িতে 15টা 10টা বাথরুম থাক, তাতে কি এসে যায়? কোথায় জলের তো একটা বোতল নেই, সমস্ত জলের বোতলগুলো দিয়ে দিয়েছে সেদিনকারে প্লেয়ারদেরকে, একটা জলের বোতল নেই, একটাই সবেদন নীলমণি এসে ঢেকেছে। যা গেছে না আমার দুটোরই, আমাদের বাড়িতে পুরো ভর্তি সমস্ত প্লেয়াররা রয়েছে। আমার এখন ওপরের ঘরটা করেও কাল হয়েছে, বুঝেছো তো, ওখানেই সবার থাকার ব্যবস্থা করেছে, 5-6টা ছেলে খাওয়া। আমি সত্যি অত 6 জনের রান্নাবান্না তো আমি করতে পারবো না, ও বাইরে থেকে খাবার দাবার সমস্ত এনে দিয়েছে। ও বলেও নি, মিথ্যা কথা বলে লাভ নেই আমাকে যে তুমি রান্নাবান্না করো। বাড়িতে থাকা মানে তো তাদের প্রচুর প্লেয়াররা রয়েছে, মানে তাদের প্রচুর দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিতে হয়। আর ও হচ্ছে কর্মকর্তা, ওকে তো নিতেই হবে, তাদের খাওয়া দাওয়া, টাকা পেমেন্ট করা ঠিক টাইমে। একজনের আবার হাঁটুতে চোট লেগেছে, সেই বাড়ির ঘরে আমার একটাই বরফের প্যাকেট থাকে, ছেলের একটুখানি লাগলে টাগলে ওটা ও দেয়, তো ওই বরফের প্যাকেটটা দিয়েছিল, তো নিমেষের মধ্যে গলে গেল। আবার সেই লোকের বাড়ি থেকে বরফ নিয়ে আমি তো বসিয়ে দিয়েছি, কিন্তু হতেও তো সময় লাগে, লোকের বাড়ি থেকে বরফ নিয়ে এসে তাকে দেওয়া, মানে হুলুস থুলু গেছে। এই নাও, এর পরের মাসে নাকি খেলা আছে আমার বাড়িতে, আর আমি কোনো প্লেয়ারকে আসতে থাকা তোমার অনেক ফ্ল্যাট আছে, অফিস আছে, সেখানে করো। আমার দোতলাটার অবস্থা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, পুরো নোংরা হয়ে গেছে, ঘরের চাদর মাদর উল্টে রয়েছে। আমি ওগুলো পরিষ্কার করবো না তো লোক দিয়ে পরিষ্কার করাবে, আমি ওগুলো পরিষ্কার করতে যাবো? আর ওই ঘর পরিষ্কার করতে গেলে আমার জিভ বেরিয়ে যাবে একেবারে। যাই খেয়ে নি, এবার রাগ হয় লোকটার ওপর, জানো না, আমার খুব রাগ হয়, বেশি কিছু বলাও যায় না, এই করে উঠবে একেবারে। যা ইচ্ছা করুক, নিজের মতন নিজে করে নি, আমাকে না বললেই সত্যি করে একেবারে।
তাও তো জিততেও পারলো না, মাঝখান থেকে এক কারি টাকার গেল, তো নিজের পকেট দিয়ে গেল না। আর করবে, চলো খাওয়া দাওয়া করে নিই, আমি খেতে বসে গেছে। সরো, আমি কোথায় বসবো? বলেছি দক্ষিণ মুখ হয়ে খাবে না। দুপুরে সিম্পল লাঞ্চ মেনু হলে না দেখবে সেই দিন খেতেও ভালো লাগে, বিকেলের দিকে খাবারটাও মানে মনে হয় যে একদম ঠিকঠাকভাবে হজম হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন ওর বাবাকে মাছটা দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল করে করেছি তো, খুব ভালো খেয়েছে আর কি। জানো বন্ধুরা, আমরা তো এই ঘরে বসে খাই, টেবিলটা তো বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করেছি তার কারণও আছে, ওই যে কিছু দিক আছে না, দিক বুঝে খেতে হয়, এগুলো আমি জানতাম না, পরে জেনেছি অনেক কিছু। আস্তে আস্তে ইউটিউবে এসে অনেক বন্ধু বান্ধবদের মারফত জেনেছি, অনেক কিছু শিখেছি। আর এই দেখো না ভুরুটার অবস্থা, আজকে ভুরুটা প্লাগ করতে যেতেই হবে যেভাবেই হোক, না হলে হচ্ছিলই না কিছু হয়ে যাচ্ছে সমস্যা। আমি একটা জিনিস বুঝি, হয়তো আমাকে ইউটিউবে যারা বহু বছর ধরে দেখছো তারা জানো, আমি নিজের প্রচুর চেঞ্জ ঘটিয়েছি। বাইরে থেকে কতটা বোঝো জানি না, ভেতর থেকে প্রচুর চেঞ্জ ঘটিয়েছি। আমি খুব সহজে আপন মানুষদেরও ভুলে গিয়ে তাদের থেকে দূরে থাকতে পারি। আগে আমি এতটাই নরম মনের ছিলাম যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতাম, ভুল না করলেও ক্ষমা চেয়ে নিতাম, পায়ে ধরে ক্ষমা চাইতাম, এত মানে বোকাই বলবো, কারণ সবাই তো আর যতই গুরুজন হোক, বয়সে বড় হোক না কেন, সবার কিন্তু পায়ে ধরলেই সে তাকে সম্মান জানানো যায় না। আমি ভাবতাম যে আমি ক্ষমা চাইলে যদি ঠিক হয়ে যাই, যদি আবার সব ভালো হয়, যদি আমাকে এইভাবে না বলতে গেলেও আমার কান্না আসে, তাহলে হয়তো আমার সব কিছু ঠিক থাকবে। কিন্তু বুঝলাম, আমি যত কেঁদেছি, যত বুঝিয়েছি যে আমি ভীষণ ভালো, এটা তো বোঝানোই না যে হ্যাঁ আমি খুব ভালো মানুষ, আমাকে তোমরা এরকম করো না, যত বুঝিয়েছি তত আমাকে আরও কাঁদিয়েছে, আরও কাঁদিয়ে মজা পেয়েছে। হয়তো আমাকে কাঁদলে বেশি কিউট লাগতো তাদের। যাই হোক, এটা মজার ছলে বলছি, তখন ব্যাপারটা এতটা মজার ছিল না। কারণ আমাকে গতকাল এক বন্ধু কমেন্ট করেছিল যে পায়েল আমি খুব নরম, তাই জন্য আমাকে সবাই আরও বলতে সাহস বলে এরকম, আমি কিভাবে করব। নিজেকে পরিবর্তন তোমাকেই করতে হবে, আমি যেমন করেছি। এখন আমি দীর্ঘদিন কারোর সঙ্গে কথা না বললেও কিছু এসে যায় না, আবার কথাও হয়তো বলি, সব কিছু না ভুলে গেলেও কথাও হয়তো বলি, খুব বেশি সেখানে প্রেজেন্ট থাকতেও ইচ্ছা করে না, কেন জানি না। এইগুলোই হচ্ছে নিজের পরিবর্তন। যেদিন তুমি নিজের সঙ্গকে নিজে এনজয় করতে শিখে যাবে, যে এই যে নিজের জন্য নিজে চা বানাবে, নিজে রান্না করবে, সন্তানের জন্য হোক, স্বামীর জন্য হোক, সবার জন্যই করছো, কিন্তু সাথে তো তোমার নিজের পছন্দটাও আছে, নিজের ভালো লাগাটাও আছে, নিজের যেই জায়গাটা থাকলে মনে হয় শান্তি। এই যে রান্নাঘরটা আমি সাজাই কেন, এই জায়গাটা আমার শান্তির জায়গা। যতই একটা এক্সট্রা ঘর থাকুক, আমি ওখানেও শান্তি পাবো না, রান্নাঘরে আমি একা দাঁড়িয়ে কাজ করতে যতটা শান্তি পাবো। ওই জন্য নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে এখানে টাইম স্পেন্ড করি। আর এই এমন একটা জায়গা আমাদের সকলের থাকা উচিত। আর মেয়েদের যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে রান্নাঘরে টাইম কাটাতে হয়, তারা আস্তে আস্তে শান্তি সেখানেই খুঁজে পায়। যাই হোক, এই যে একটু তাড়াতাড়ি আজকের চা খেয়ে নিয়েছি, লাঞ্চটা একদম ঠিকঠাক ছিল, তো তাড়াতাড়ি হজমও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছিলো। এরপরে আমি চলে এসেছিলাম সন্ধ্যা দিতে। এই যে গতকাল যে বন্ধু বলেছো না, তুমি যে ইউনিভার্সকে ধূপ দাও, এটা আমি তোমার থেকে শিখেছি। আর তাই ভাবলাম আজকে প্রত্যেক দিন তো সন্ধ্যা আরতি তোমাদের দেখাই, আজকে সন্ধ্যা আরতি এই সময় আমার হয়ে গেছে ঘরে। আমি খুব পছন্দ করি আমার রান্নাঘর যেমন গোছাতে, মন্দির মুখ থেকে বেরিয়ে গেল, আমার ঠাকুরের জায়গাটা বা আমার ঘরটাকেও মন্দির যেন একটা ভাইব থাকে। আমি খুব চেষ্টা করছি, আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে চেষ্টা করছি, নেক্সট ব্লগে শেয়ার করব। এটা আমাকে কেউ বলে দেয়নি, আমি নিজেই করি, আমার মনে হয় তাই আমি করি। তো এরপরে আমি বেরোবো, এখন আয়ুষ্মান পড়তে গেছে, ইংলিশ পড়তে গেছে, আমি এখন আনতে যাব। তো আমাকে যে বোন জিজ্ঞেস করেছিল, যতদূর সম্ভব শশী ভৌমিক আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার আয়ুষ্মানের কোনো টিচার বাড়িতে আসে না? দেখো, এখন পার সাবজেক্টের ওর টিচার আছে, খালি 3-4টে সাবজেক্ট বাদ দিয়ে 4টে সাবজেক্ট আমি পড়াই, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা আর হিন্দি। বাকি সাবজেক্ট বিশেষ করে সায়েন্স, ইংলিশ আর কম্পিউটার এগুলো পড়তে যায়। তো সবার আলাদা আলাদা সাবজেক্ট, যারা সায়েন্স পড়ায় তারা তো আর্টস পড়াবে না, যে কম্পিউটার করায় সে তো ইংলিশ পড়াবে না, এই জন্য আলাদা আলাদা টিচার রাখতে হয়েছে। আর আজকে শ্যাম্পু করেছিলাম চুলটা, আমার তো চুলগুলো উঠে শেষ হয়ে যাচ্ছে, বিশ্বাস করো, জানি না কেন এত পরিমাণে চুল উঠছে আমার।
এখন বললাম না মাঝখানে তো তাও একটু কমেছে, মাঝখানে মানে উঠে আমি ভাবছি কী হচ্ছে এত চুল, আমার চুল আজকে আমার শাশুড়ি মা পর্যন্ত বলছে তোমার চুলটা তো অনেক হালকা হয়ে গেছে। আমি বললাম যে আর বলো না, আর মাঝখানে এত গরম পড়েছিল না, আমাদের ট্যাঙ্কের জলেই আমি মাথায় দিয়ে দিতাম, মানে আমি মাথায় না ভিজিয়ে স্নান করতে পারতাম না। আর ওই কড়া ওই জল চুলে দেওয়া মানে চুলটা একদম তোমার কড়া হয়ে যাবে। তো আর চুলে যাই করি থুতথুরি দিয়ে আর যাই করি, চুল উঠে আমার 12টা বেজে গেছে, খড়খড়ে টাইপের হয়ে গেছে। পুজোর সময় কাটবো, এখন আর কাটলে আবার পুজোয় কাটতে হবে, একটু তো আমি হাইলাইট করবোই, সে চুল যাই হয়ে যাক না কেন। আর এবারে L18-এর আমি কাজলটা কিনলাম, কারণ ফেসেস ক্যানাডার কাজলটা পেলাম না অনলাইনে। L18 কিনলাম, কিন্তু কি ভালো দেখো, 117 টাকা নিয়েছে মাত্র, কিন্তু কি ভালো আর কতক্ষণ স্টে করে। তো আমি যাই কিনি না কেন, সে কম হোক দামি হোক ব্র্যান্ডেড হোক না হোক, আমি সবটাই রিভিউ দিই, যা আমার জীবনে আছে তাই নিয়েই তোমাদের দেখাই। এক এক সময় এক এক রকম কিছু নতুন আমি আনতে পারি না, কারণ আমার ডেইলি লাইফস্টাইল যা থাকে তাই, কোনো কিছুর ভিডিও করার জন্য আমি কিছু করি না। তো তোমরা তো আমার বন্ধুর মতন, অবশ্যই তোমাদের এগুলোই ভালো লাগে আমি জানি। যাই হোক, রেডি হয়ে গেছে, সালোয়ারটা পরেছে, কেমন লাগলো সালোয়ারটা, অনেক দিন বাদে পরলাম। আর এই বেরোবো পুরো ভিজে চুপচুপে হয়ে আসবো, সারাদিন কোনো বৃষ্টি ছিল না, সারাদিন খটখটে রোদ, এই বেরোলাম যে বৃষ্টি কাকে বলে। কালকে আমাদের কলকাতায় খুব বৃষ্টি হয়েছে, তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমায় কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এখন যাব আগে আইব্রোটা করতে, আইব্রোটা করে তারপর যাব আয়ুষ্মানকে আনতে। তো চলো, এই যে আইব্রো হয়ে গেছে, মুখটা এবার মানুষের মতন লাগছে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সায়নারা।